বন্ধুত্ব কি শুধু মানুষের মাঝেই হয়? আজ আমরা এমন একটি গল্প শুনতে যাচ্ছি যেখানে বন্ধুত্ব মানুষের সঙ্গে নয়, গড়ে ওঠে এক বিশাল টিমের সঙ্গে। জেসি 12 বছরের এক ফুটফুটে ছেলে, যার কোনো পরিবার নেই। তার দিন কাটে পথে ঘাটে আর মানুষের কাছে হাত পেতেছে। অন্যদিকে উইলি এক বিশাল তিমি, যাকে বন্দি করে রাখা হয়েছে একটা অ্যাকোরিয়ামে। সেও নিজের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন, মুক্ত সমুদ্র থেকে অনেক দূরে। এই দুইটা প্রাণীর মধ্যে শুরু হয় এক অদ্ভুত সম্পর্ক। প্রথমে জেসি বুঝতেই পারে না একটা তিমির সঙ্গে এত গভীর বন্ধুত্ব গড়ে উঠতে পারে, কিন্তু যত দিন যায় উইলি হয়ে ওঠে ওর সবচেয়ে আপন বন্ধু। এমন এক হৃদয় বিদারক গল্প নিয়ে তৈরি হয়েছে ফ্রি উইলি, যা আমাদের শেখায় ভালোবাসা, বন্ধুত্ব আর মুক্তির আসল মানে কি। চলুন তাহলে বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে। সিনেমার শুরুতে দেখা যায় একটি তিমি পরিবার আনন্দের সঙ্গে সমুদ্রে সাঁতার কাটছে। দেখে মনে হতে পারে তারা পরিবার সহ কোথাও ভ্রমণে যাচ্ছে। সেই পরিবারে ছিল বাবা, মা ও একটি বাচ্চা তিমি। তবে তাদের এই আনন্দ বেশি সময় স্থায়ী হয় না। দূর থেকে তিমি ধরার কিছু শিকারী তাদের দেখতে পায় এবং জাল ফেলে ধরার চেষ্টা করে। যদিও বাবা মা তিমি কোনোভাবে পালিয়ে যেতে পারে, কিন্তু বাচ্চা তিমিটা শিকারীদের জালে আটকে যায়। এই বাচ্চা তিমিটির নাম ছিল উইলি। উইলি জালে আটকে পড়ে এবং তার পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। দূর থেকে তার বাবা মা শুধু অসহায়ভাবে সব কিছু দেখতে থাকে, দেখা ছাড়া তাদের কিছুই করার থাকে না। অন্যদিকে ডেভিড নামের একটি ছেলেকে দেখতে পাই, যে লোকজনের কাছে ভিক্ষা করছিল। আসলে ডেভিডের এই পৃথিবীতে কেউ ছিল না, সে এতিম ছিল। ডেভিড একটি মহিলাকে দেখে মিথ্যে বলে যে আমার মা ভুল করে আমাকে এখানে রেখে গেছে, এখন বাসায় ফেরার জন্য আমার কাছে কোনো টাকাই নেই, আপনি কি আমাকে $5 দিতে পারবেন? আমি সেই টাকা দিয়ে বাড়িতে ফিরতাম। ডেভিডকে দেখে মহিলার অনেক মায়া হয়, তিনি তাকে $5 দিয়ে দেন। সেখানে ডেভিডের মতো আরো অনেক ছেলে মেয়ে ভিক্ষা করছিল। আসলে তারা সবাই এতিম ছিল এবং একটি এতিমখানায় থাকত। তারা মানুষকে ধোঁকা দিয়ে এবং চুরি করে টাকা ইনকাম করত। তখন ডেভিডের বন্ধু মাইকেল বলে, আজ অনেক হয়েছে, আর না, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, চলো কিছু খেয়ে নেই। এরপর তারা সেখানকার একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে তারা খাবার চুরি করে পালিয়ে যায়। এরপর তারা আবার একটি গাড়ি থেকে খাবার চুরি করে। এরপর পুলিশ তাদের ধাওয়া করতে থাকে। তারা যে যার মতো পালাতে থাকে। তারা পালানোর সময় একটা বিশেষ সাইন ব্যবহার করে চিহ্ন রেখে যেত, যাতে তারা বুঝতে পারে কে কোন দিকে গেছে, এবং পরে তারা সেই সাইন দেখে আবারও দেখা করত। সেখান থেকে পালানোর সময় ডেভিড আর মাইকেল একটা বড় এনিম্যাল রেস্কিউ সেন্টারে ঢুকে পড়ে। রেস্কিউ সেন্টারে ঢুকে ডেভিড সেখানে একটি বড় অ্যাকোরিয়াম দেখতে পায় এবং অ্যাকোরিয়ামের গায়ে সেই বিশেষ সাইনটি এঁকে দেয়, কিন্তু শেষ রক্ষা হয় না। পুলিশ এসে তাকে ধরে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে তার পরিবারের কথা জিজ্ঞেস করলে ডেভিড জানায় তার পরিবারে কেউ নেই, সে একটা এতিমখানায় থাকে। এবার পুলিশ সেই এতিমখানার মালিক মর্গানকে ফোন দিয়ে থানায় যাকে। মর্গান এসে ডেভিডকে থানার হেফাজত থেকে ছাড়িয়ে নেয়। তখন ডেভিড মর্গানকে বলে, তোমার জন্য একটা ভালো খবর আছে, তোমাকে একটা নিঃসন্তান পরিবার দত্তক নিতে চায়। এটা শুনে ডেভিড বলে, না, আমি এখান থেকে কোথাও যাব না, আমি জানি একদিন আমার মা অবশ্যই আমাকে নিতে আসবে। তখন মর্গান তাকে বুঝিয়ে বলে, দেখো, তোমার বয়স এখন 12 বছর, যখন তুমি 6 বছরের ছিলে তখন তোমার মা তোমাকে রেখে চলে গেছে। এরপর কখনো একদিনের জন্য তোমাকে দেখতে আসেনি। যদি তোমার মা আসতে চাইতেন তাহলে এতদিনে একবার হলেও আসতেন, তোমার খোঁজ নিতেন। আমি যেটা বলছি সেটা শোনো, তুমি ওদের সঙ্গে থাকলে ভালো পরিবেশে বড় হতে পারবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ওরা তোমাকে নিজের সন্তানের মতোই বড় করবে। অবশেষে আর কোনো উপায় না দেখে ডেভিড মর্গানের কথায় রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় হেনরি এবং সোফিয়া নামের এক দম্পতি ডেভিডকে নিতে এতিমখানায় এসেছে। ডেভিড তাদের দেখে মুখ ভার করে বসে থাকে। হেনরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে ডেভিড কোনো জবাব না দিয়ে চুপচাপ বসে থাকে। এমন অবস্থায় মর্গান বলে, আসলে একটু জেদি টাইপের, তবে আশা করি আপনাদের সঙ্গে দ্রুতই মানিয়ে নেবে। তারা ডেভিডকে নিয়ে এতিমখানা থেকে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে ওরা তাকে খেতে দেয়। তখন হেনরি বলে, আজ থেকে তুমি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, কোনো কিছুর প্রয়োজন হলে সংকোচ না করে আমাকে বা সোফিয়াকে বলবে। তোমার কি কি খেতে ভালো লাগে সেটা সোফিয়াকে বলবে, সে তোমার পছন্দ মতো রান্না করে দেবে। কিন্তু ডেভিড কোনো কথা না বলে তাড়াহুড়া করে খেতে থাকে। হেনরি কিছুটা ডিস্টার্ব হয়ে বলে, কি ব্যাপার, তুমি এভাবে খাচ্ছ কেন? আস্তে আস্তে খাও, তোমার খাবার তো কেউ কেড়ে নিচ্ছে না, এটা তো খাবার খাওয়ার কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। তখন ডেভিড বলে, আমি তো এভাবেই খাই, আর আমি এভাবেই বড় হয়েছি। ডেভিডের এমন কথায় হেনরি রেগে যায়। তখন সোফিয়া হেনরিকে শান্ত করে বলে, ও তো সবে মাত্র এসেছে, তুমি রাগ করো না প্লিজ, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে সব ধরনের বিহেভ আর ভদ্রতা শেখাবো, তুমি চিন্তা করো না। খাওয়া শেষে হেনরি ও সোফিয়া ডেভিডকে তার রুমে নিয়ে যায়। নতুন ঘর ও পরিবেশ দেখে ডেভিড কিছুটা ঘাবড়ে যায়। এমন ঘরে সে আগে কখনো থাকেনি, সবকিছু তার কাছে নতুন মনে হয়। তবে এর মাঝে সে আগের এতিমখানাকে মিস করে। হেনরি ও সোফিয়া রুম দেখিয়ে চলে গেলে ডেভিড তার প্রিয় মাউথ অর্গান বাজাতে থাকে। পরদিন সকালে পুলিশ এসে হেনরি ও সোফিয়াকে জানায়
অ্যাকোরিয়ামের রং দিয়ে চিহ্ন আঁকার অপরাধে ডেভিডকে শাস্তি হিসেবে সেই রং পরিষ্কার করতে হবে। এরপর দেখা যায় ডেভিড অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, আর সে অ্যাকোরিয়ামের ভেতরেই বন্দী ছিল উইলি নামের সেই বিশাল আকারের তিমিটি। উইলিকে দেখে ডেভিড অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই রেস্কিউ সেন্টারের পরিচালক ভ্লাদিমির সেখানে এসে হাজির হয়। সে ডেভিডকে বলে, তুমি যে তিমিটিকে দেখছো এটা সাধারণ কোনো তিমি না, ও এক মুহূর্তেই কারো জীবন ধ্বংস করে দিতে পারে, তাই ওর কাছ থেকে সাবধানে থাকো। এটা কোনো মজা না, আমি বারবার তোমাকে সতর্ক করছি। পরদিন অ্যাকোরিয়াম ক্লিন করার সময় ডেভিড দেখতে পায় ম্যারি নামের একজন নারী কিছু স্টিল নিয়ে খেলা দেখাচ্ছে, কিন্তু স্টিলের খেলা দেখে কেউ তেমন মজা পাচ্ছে না, ফলে অডিয়েন্সও খুব কম আসছে। এই অবস্থায় অ্যাকোরিয়ামের মালিক মিস্টার থমসন খুবই হতাশ হয়ে কিছু করতে থাকে। তিনি ভাবতে থাকেন, যদি এমনই হতে থাকে তবে ব্যবসা গুটিয়ে অন্য কিছু করতে হবে। খেলা শেষ হলে ডেভিড ম্যারির কাছে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা সবাই তিমিটাকে এত ভয় পায় কেন? ওটা কি সত্যি এতটা ভয়ঙ্কর? ম্যারি বলে, হ্যাঁ, ওটা আসলে একটা বাচ্চা তিমি, ওকে কিছুতেই ট্রেনিং দেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তো আমার চাকরিটাও যাবে, আর এই রেস্কিউ সেন্টারটাও বন্ধ হয়ে যাবে। যদি বাচ্চা তিমিটা প্রশিক্ষিত না হয় তাহলে মানুষ তো বিনা কারণে খেলা দেখতে আসবে না। ডেভিড তখন আক্ষেপ করে বলে, আসলে এই বাচ্চা তিমিটার কোনো দোষ নেই, তাকে জোর করে ধরে এনে মানুষকে বিনোদন দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। এটাও কিছুতেই মানতে পারছে না, সেজন্যই হয়তো সে রেগে আছে, কারো কথা শুনছে না। ম্যারির সঙ্গে কথা বলে ডেভিড বাসায় যায়। তখন হেনরি এসে ডেভিডকে বলে, চলো আমরা একটা মজার খেলা খেলবো। ডেভিড কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে থাকে। সে কিছুতেই তাকে বাবা মা হিসেবে মেনে নিতে পারছে না। হেনরি পরিস্থিতি বুঝতে পেরে বলে, খেলাটা হলো তুমি যদি আমার সব কথা শোনো তাহলে আমি তোমাকে প্রতিদিন $10 করে দেব। তেমন বেশি কিছু তোমাকে করতে হবে না, শুধু নিয়ম মেনে সকালে ঘুম থেকে উঠতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, মিথ্যে বলা যাবে না। তুমি যদি এসব করতে পারো তাহলে আমি তোমাকে প্রতিদিন $10 করে দেব। ডেভিড কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে যায়। পরদিন আবারও সে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গিয়ে সে বাচ্চা তিমিটাকে দেখে। তখন সে তার প্রিয় মাউথ অর্গান বাজাতে শুরু করে। সে অবাক হয়ে দেখে উইলি তার অর্গানের সুরে তাল মিলিয়ে নাচছে। এটা দেখে ম্যারিও অবাক হয়ে যায়। সে অনেক দিন ধরে উইলিকে বসাতে চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তার কোনো কথা শুনছিল না। অথচ ডেভিডের অর্গানের সুরে উইলি নিজে থেকেই সাড়া দিচ্ছে। ম্যারি তখন ডেভিডকে ডেকে বলে, উইলির কাছ থেকে সাবধান থাকবে। ওকে দেখে যতটা শান্ত মনে হয় আসলে ও ততটা শান্ত না। তবে তুমি যদি ওকে ভালোবাসা দিয়ে একবার আপন করে নিতে পারো তাহলে আর কোনো ভয় থাকবে না। এরপর ম্যারি ডেভিডকে বুঝিয়ে দিতে থাকে কিভাবে উইলির দিকে খাবার ছুড়ে দিতে হয় আর কোন ধরনের মাছ সে সবচেয়ে বেশি পছন্দ করে, সবকিছু বিস্তারিতভাবে শেখাতে থাকে। রাত হলে ডেভিড বাসায় ফিরে উইলির কথাই ভাবতে থাকে। আর মাত্র 2 দিন পরেই তার শাস্তির মেয়াদ শেষ হবে। তাকে আর অ্যাকোরিয়াম পরিষ্কার করতে যেতে হবে না, আর উইলিকেও সে দেখতে পাবে না। এটা ভেবে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এতদিনে উইলির প্রতি তার এক ধরনের মায়া জন্মেছে। সে ওকে খুবই মিস করতে শুরু করে। রাতের অন্ধকারে সে চুপি চুপি অ্যাকোরিয়ামে গিয়ে উইলির পাশে বসে মাউথ অর্গান বাজাতে থাকে। উইলি মনোযোগ দিয়ে তা শুনতে থাকে, যেন তারা একে অপরের ভাষা বুঝে ফেলেছে। একসময় তার মাউথ অর্গানের সুরে ভ্লাদিমির সেখানে চলে আসে। এত রাতে কে মাউথ অর্গান বাজাচ্ছে এটা ভেবে সে খুঁজতে থাকে। তখন ডেভিড ধরা পড়ার ভয়ে তাড়াহুড়ো করে লুকাতে গিয়ে অ্যাকোরিয়ামে পড়ে যায়। ভ্লাদিমির কাউকে দেখতে না পেয়ে সন্দেহ নিয়ে চারদিকে তাকিয়ে থাকে, কিন্তু যখন কিছুই চোখে পড়ে না তখন সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডেভিড তখন অ্যাকোরিয়ামের ভেতরে একদম একা। চারপাশে গভীর জল আর তিমির ভয়ালো উপস্থিতি তাকে আতঙ্কে ফেলে দেয়। সে ভয় পেয়ে কাঁদতে থাকে, ভাবে এবার বুঝি তার জীবন শেষ, উইলি হয়তো এখনই এসে তাকে খেয়ে ফেলবে। কিন্তু হঠাৎই ডেভিডের বিস্ময়ের সীমা থাকে না যখন সে দেখে উইলি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ভয় পাওয়ার বদলে উইলি তার মুখ দিয়ে ডেভিডকে আলতোভাবে তুলে অ্যাকোরিয়ামের উপরে দিয়ে দেয়, যেন সে তাকে বাঁচাতে চাইছে। অ্যাকোরিয়াম থেকে উঠে ডেভিড ভ্লাদিমির কাছে যায় এবং তাকে সব ঘটনা খুলে বলে। ঘটনাটা শুনে ভ্লাদিমির খুব অবাক হয় এবং সে ডেভিডকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। এদিকে রুমে ডেভিডকে না পেয়ে হেনরি ও সোফিয়া খুব টেনশনে পড়ে যায়। ডেভিডকে দেখে তারা খুব রেগে যায়। সোফিয়া বলে, এত রাতে কোথায় ছিলে? তোমাকে বাসায় না পেয়ে আমরা সারা শহর খুঁজেছি। ভ্লাদিমির তখন পুরো ঘটনা খুলে বলে এবং জানায় যে কিছুদিন পর ডেভিডের গরমের ছুটি পড়বে, তখন তার স্কুল বন্ধ থাকবে। সে ডেভিডকে অ্যাকোরিয়ামের একটি ছোট্ট চাকরি দিতে চায়, যেখানে ভারী কিছু করতে হবে না, শুধু ম্যারির সাথে উইলির দেখাশোনা করতে হবে। এটা শুনে ডেভিড খুশিতে আত্মহারা হয়ে যায়। সে মনে মনে এমনই কিছু চাচ্ছিল যাতে উইলির সঙ্গে সময় কাটাতে পারে। সে হেনরিকে অনেক রিকোয়েস্ট করে। হেনরি বলে, ঠিক আছে, পারমিশন দেব, তবে কন্ডিশন হলো সন্ধ্যা 7টার মধ্যে অবশ্যই বাসায় আসতে হবে। ডেভিডের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং বলে সে প্রতিদিন ঠিক সময়ে বাসায় ফিরে আসবে। পরদিন সকালে ডেভিড মনের খুশিতে অনেক জোরে সাইকেল চালিয়ে অ্যাকোরিয়ামে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অনেক ডিপ্রেসড হয়ে যায়, কারণ সে অ্যাকোরিয়ামের মালিক উইলিকে সেখান থেকে অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছে। উইলিকে নেওয়ার পর থেকে সে তাকে দিয়ে কোনো রকম ইনকাম করাতে পারেনি
ইনকাম তো দূরের কথা, সে তার আসল টাকাটাও তুলতে পারেনি। আসলে মালিক উইলিকে ধরেছিল সার্কাসে খেলা দেখানোর জন্য, কিন্তু উইলি এতটাই জেদি আর রাগী ছিল যে কিছুতেই তাকে বশে আনা যাচ্ছে না। এজন্য মালিক তাকে বিক্রি করার ডিসিশন নেয়। উইলি সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে দেখে ডেভিড অনেক কষ্ট পায়। উইলির জন্য তার অনেক খারাপ লাগে। তখন সে একটা উপায় বের করে। উইলিকে একটা জালে বেঁধে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। ডেভিড তখন বুদ্ধি করে জালের সেই রশির একটা দিক খুলে দেয়। তখন উইলি পানিতে পড়ে যায় এবং আবারও সে অ্যাকোয়ারিয়ামে গিয়ে ঝুঁকে পড়ে। তখন লোকগুলো ডিস্টার্ব হয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে ভ্লাদিমির সব দেখে। সে ডেভিডের কাছে এসে বলে, তুমি যা করেছো সেটা ঠিকই করেছো। আমিও চাই না উইলি অন্য কোথাও চলে যাক। তবে তুমি যদি চাও উইলি এখানে থাক, তাহলে তাকে ভালোভাবে ট্রেনিং দিতে হবে আর তোমার নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে মালিক তাকে অন্য কারো কাছে অবশ্যই সেল করে দিবে। এখন উইলির এখানে থাকা না থাকা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। ডেভিড মনে মনে ভাবে যেভাবেই হোক সে উইলিকে ট্রেনিং দিয়েই দিবে। এরপর আমরা দেখি অ্যাকোয়ারিয়ামের মালিক মিস্টার থমসন খুবই টেনশন পেয়ে কারোর সঙ্গে কথা বলছে। তিনি বলছেন, উইলি নামের সেই তিমিটা কিনে অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু এতদিনে কোনো লাভই হয়নি। ব্যবসা ঠিকমতো চলছেই না। যদি এমনভাবে চলতে থাকে তাহলে খুব শিগগিরই তাকে ব্যবসা বন্ধ করে অন্য কোনো কাজ করতে হবে। তাই তিনি ভাবছেন যত দ্রুত সম্ভব উইলিকে বিক্রি করে দিতে হবে, যাতে আর বড় কোনো ক্ষতি না হয়। অন্যদিকে ডেভিড তার পুরনো বন্ধু মাইকের সঙ্গে দেখা করে। মাইক তাকে বলে সে নতুন একটা দলে যোগ দিয়েছে যেখানে অনেক ভালো টাকা দেয়া হয়। সে ডেভিডকেও সেখানে আসার আহ্বান জানায়, কিন্তু ডেভিড কিছু বলে না, কারণ তার মন তো অন্য জায়গায়। সে মাইককে জানায় সে আর সেসব খারাপ কাজ করতে চায় না। এখন তার একটাই চিন্তা, উইলি। সে উইলিকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। তাই সে মাইকের প্রস্তাব ফিরিয়ে দেয়। মাইক কিছুই বলে না, শুধু চলে যায়। ডেভিড একা একা বসে অনেকক্ষণ চিন্তা করে। সে ভাবে উইলি তার জীবনের অনেক বড় একটা পার্ট। উইলি ছাড়া তার জীবন যেন অসম্পূর্ণ। সে ঠিক করলো যতই কঠিন হোক উইলিকে কোনোভাবেই অন্য জায়গায় যেতে দেবে না। তার জন্য যা কিছু করা দরকার সে তা করতে চাইবে, কারণ উইলি তার একান্ত প্রিয় বন্ধু হয়ে উঠেছে, যাকে সে কখনোই হারাতে চায় না। পরদিন ডেভিড অ্যাকোয়ারিয়ামে এসে উইলিকে মাছ খেতে দেয়। উইলিও মন দিয়ে ডেভিডের দেওয়া মাছটা খেতে থাকে। তাদের মাঝে এখন একটা গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে, যেন তারা অনেক দিন ধরে একে অপরকে চেনে। ডেভিড যখন একবার মাছ খাওয়ানো শেষ করে বিদায় নিতে চায়, উইলি তখন অ্যাকোয়ারিয়ামের ভেতর থেকে তাকে ধীরে ধীরে অনুসরণ করতে থাকে। এটা দেখে ডেভিড অনেক অবাক হয়। ওর মনে হয় উইলি যেন বুঝতে পারছে ওকে ছেড়ে চলে যেতে পারবে না। ডেভিডের মনে হয় এই ছোট্ট তিমিটি তার জন্য শুধু একটা প্রাণী না, ও যেন তার এক বন্ধু, তার সঙ্গী। উইলির এমন আচরণ দেখে ডেভিডের অনেক ভালো লাগে, কারণ সে বুঝতে পারে উইলি তার প্রতি কতটা বিশ্বাস এবং ভালোবাসা দেখাচ্ছে। এই বন্ধুত্বটা ওর জীবনে এক নতুন আশা জাগিয়ে তোলে। এরপর ডেভিড আরো মনোযোগ দিয়ে উইলির প্রতি খেয়াল রাখতে থাকে। সে বোঝে উইলি শুধু খাদ্য খেতে আসে না, ও একরকম তার সঙ্গ খুঁজছে। দূর থেকে ভ্লাদিমির আর মেরি অ্যাকোয়ারিয়ামের পাশেই দাঁড়িয়ে সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখে। তারা দুজনেই অবাক হয়ে যাচ্ছিল কিভাবে এত বড় এবং শক্তিশালী উইলি এত সহজেই ডেভিডকে মেনে নিল। একদিন যে তিমিটা রাগী আর জেদি, কাউকে পরোয়া করতো না, আজ সে ডেভিডের সাথে এমন আচরণ করতে দেখে তাদের বিশ্বাসই হচ্ছিল না। এরপর ম্যারি ডেভিডের কাছে এসে তাকে উইলিকে ট্রেনিং দেওয়ার নানা পদ্ধতি শেখাতে শুরু করে। সে বুঝিয়ে দেয় কিভাবে ধীরে ধীরে উইলির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা যায়, কিভাবে তার রাগ কমানো যায়, আর কিভাবে ওকে কন্ট্রোলে নেওয়া সম্ভব। ম্যারি বলে শুধু জোর জবরদস্তি করলেই কিছু হবে না, বরং ভালোবাসা আর ধৈর্যের সঙ্গে উইলিকে সময় দিতে হবে। ওর প্রতি বিশ্বাস তৈরি করতে হবে যাতে উইলি নিজেই ডেভিডের কথা শুনতে চায়। ম্যারি আরও বলে যদি ডেভিড ধৈর্য ধরে কাজ করতে পারে তবে উইলি ধীরে ধীরে তার আস্থা অর্জন করবে এবং অনেক নতুন কাজ শিখতে পারবে। ডেভিড মন দিয়ে ম্যারির কথা শুনে আর প্রতিজ্ঞা করে সে যতই কঠিন হোক না কেন উইলিকে হার মানাতে সে চেষ্টা করবে, কারণ সে জানে এই সম্পর্কটা শুধু তার জন্য নয়, উইলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যারি তার পাশ থেকে সাহায্য করবে এবং সময়ের সঙ্গে উইলির সাথে তার বন্ধুত্ব আরও গভীর হবে। পরদিন আমরা দেখি ভ্লাদিমির ডেভিডকে একটা গল্প শোনাচ্ছে। অনেক বছর আগে একদল জেলে সমুদ্রে মাছ ধরতে যায়। হঠাৎ ঝড় আসলে তাদের নৌকা ভেঙে যায় আর সবাই সমুদ্রে পড়ে যায়। ঠান্ডা পানিতে অনেক সময় বেঁচে থাকাটা কঠিন ছিল, সবাই ভয়ে কাঁপছিল। তখন হঠাৎ এক বড় তিমি তাদের সবাইকে পিছে তুলে ধরে তীরে নিয়ে আসছে। সেই গল্প শুনে সবাই খুবই অবাক হয়। ডেভিড যখন গল্পটা শুনল তখন সে নিজের কথা মনে পড়ল। তার সঙ্গেও তো এমনই হয়েছিল। যখন সে অ্যাকোয়ারিয়ামে পড়েছিল উইলি তাকে মুখ দিয়ে ধরে তীরে ফিরিয়ে দিয়েছিল। ডেভিড বুঝতে পারল উইলি তার জন্য কতটা ইম্পর্টেন্ট। ভ্লাদিমির ডেভিডকে বোঝালো সত্যিকারের বন্ধুত্ব অনেক শক্তিশালী হয়, ভালোবাসার বিশ্বাস থাকলে কঠিন সময়ও পার করা যায়। ডেভিড ঠিক করলো উইলিকে ভালোভাবে বুঝে ট্রেনিং দিবে, যাতে সে উইলিকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে। আর দূর থেকে ম্যারিও সব দেখছিল। সে ভাবছিল উইলি কিভাবে এত সহজে ডেভিডকে মেনে নিয়েছে।
তারপর ম্যারি ডেভিডকে উইলের যত্ন নেওয়া ও ট্রেনিং দেওয়ার সহজ কিছু নিয়ম শেখাতে শুরু করলো। ভালোবাসার ধৈর্য নিয়ে ডেভিড উইলির সঙ্গে সম্পর্ক আরও ভালো করে। ভ্লাদিমির আর ম্যারির সাহায্যে সে উইলিকে ভালোভাবে বুঝতে পারে। ডেভিড নিজের মনে সাহস পায় যে এই বন্ধুত্ব তার জন্য অনেক বড় উপকার। পরের দিন ডেভিড উইলিকে ট্রেনিং দিতে শুরু করে। সে অনেক ধৈর্য ধরে নানা পদ্ধতি ব্যবহার করলো উইলিকে শেখানোর জন্য। ধীরে ধীরে উইলি তার কথা বুঝতে লাগলো আর একদম বাধ্য ছেলের মতো মন দিয়ে ডেভিডের নির্দেশ মেনে চলল। ডেভিড যখন ট্রেনিং শেষ করে বাসায় ফিরে আসে তখন সে দেখে তার বাবা হেনরি তার জন্য ওয়েট করছে। ডেভিড সোফিয়াকে দেখতে না পেয়ে সে কোথায় জিজ্ঞেস করলে হেনরি বলে সোফিয়া একটু বাইরে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। ডেভিড তার চারপাশে তাকাতে থাকে এবং চোখ পড়ে একটা ছবিতে। ছবিটা দেখে সে অবাক হয়। ছবিটা খুবই পুরনো, যেখানে তার মা, বাবা আর সে একসঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই ছবি দেখে ডেভিডের মনে অনেক কথা ঘুরে বেড়াতে থাকে। ডেভিড তখন হেনরির কাছে গিয়ে বলে, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই, কিন্তু আমার মায়ের কথা সব সময় আমার মনে পড়ে, আমি ওর কাছে যেতে চাই। হেনরি ধীরে ধীরে ডেভিডকে বোঝাতে চেষ্টা করে যে তার মা এতদিন তাকে রেখে চলে গিয়েছিল। 6 বছর আগেই মা তাকে রেখে গিয়েছিলেন আর এখনও তার কোনো খবর পাওয়া যায়নি। আজ ডেভিড 12 বছর বয়স হয়েছে। এতদিন তারা তার নিজের সন্তান হিসেবেই তাকে নিয়েছে, ভালোবেসে বড় করেছে। তারা চায় ডেভিড যেন তাদের পরিবারের একজন সদস্য হিসেবেই থাকে। ডেভিডের মন ভারাক্রান্ত হয়। সে বুঝতে পারে মায়ের জন্য তার আক্ষেপটা কতটা গভীর, কতটা কষ্টের। কিন্তু একই সঙ্গে সে হেনরি ও সোফিয়ার ভালোবাসাও ফিল করতে পারে। তার জন্য এটা সহজ কথা না, কারণ মায়ের জন্য অপেক্ষা করা আর নতুন পরিবারে ভালোবাসার মধ্যে সে ফেসে গেছে। তার হৃদয় একদিকে মায়ের প্রতি ভালোবাসা আর অন্যদিকে হেনরি ও সোফিয়ার ভালোবাসার জন্য একদমই আটকে আছে। অবশেষে ডেভিড বলল, আমি মায়ের জন্য ওয়েট করব, কিন্তু তোমাদের ভালোবাসাও আমার কাছে খুবই ভ্যালুয়েবল। তারপর সে ধীরে ধীরে তার নিজের রুমে চলে যায়। রুমে বসে সে অনেকক্ষণ চুপচাপ ভাবতে থাকে। তার মন নানা জিজ্ঞাসায় ভরে যায়। সে জানে সামনে তার জীবনে অনেক বড় বড় ডিসিশন নিতে হবে। মায়ের জন্য ওয়েট করতে হবে আর পাশাপাশি নতুন জীবনও গড়ে তুলতে হবে। এই ছোট্ট দৃশ্যে আমরা দেখতে পাই একজন শিশুর মন কেমন যেন জটিল হতে পারে। সে একদিকে নিজের মাকে খুঁজছে আর অন্যদিকে নতুন পরিবার থেকে পাওয়া ভালোবাসায় নিজেকে সান্ত্বনা দিচ্ছে। এমন অনুভূতিগুলো অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্ট ও শক্তির উৎস হয়। ডেভিড রুমে ফিরে যায়। সেখানে সে একটা উইশিং কার্ড দেখতে পায়, যেটা সোফিয়া তার জন্য রেখে গেছে। ওই কার্ডে লেখা ছিল তার প্রতি সোফিয়ার ভালোবাসা আর যত্নের কথা। কিন্তু ডেভিড মনে মনে খুবই কষ্ট পায়, কারণ সে তাদের এত ভালোবাসা থাকা সত্ত্বেও কোনোভাবেই তাদের নিজের মনে করতে পারছে না। এটা ভাবতেই তার মন ভারাক্রান্ত হয় এবং সে ভেতরে অনেক দ্বিধা ও চিন্তায় পড়ে যায়। সে ঠিক বুঝতে পারছে না আসলে তার জন্য সবচেয়ে ভালো কি হবে, কিভাবে সে নিজের জীবনটা সাজাবে। এসব ভাবনা তাকে অনেক দুঃখ দেয়। এরপর ডেভিডের রুমে আসে হেনরি আর সোফিয়া। দুজনেই খুব শান্তভাবে ডেভিডের পাশে বসে। তারা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি যদি আমাদের সাথে থাকতে না চাও তাহলে আমরা তোমাকে জোর করব না, কিন্তু একটা কথা মনে রেখো, আমরা দুজন তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবেই ভাবতাম সবসময়। তারা আরো বলে, তোমার জীবনের যত দুঃখ কষ্ট আমরা তা ভাগ করে নিতে চেয়েছিলাম। তোমার জীবনে ভালো কিছু হোক, খারাপ কিছু হোক, আমরা সবসময় সেটার পাশে থাকতে চেয়েছি। কিন্তু আমরা বুঝি তুমি এখনো আমাদের নিজের মনে করতে পারছো না, তবুও তুমি আমাদের কাছে সবসময় আমাদের ছেলের মতোই হয়ে থাকবে। যদি তুমি কখনো কষ্টে পড়ো তাহলে সবার আগে আমরা থাকবো তোমার পাশে। তারা ডেভিডকে এইটাও জানায়, যদি একদিন তোমার মা ফিরে আসে আর তুমি চাইলে তার সঙ্গেই ফিরে যেতে পারো, আমাদের কোনো সমস্যা থাকবে না, আফসোসও না। আমরা শুধু চাই তুমি ভালো থাকো। এসব কথা বলে হেনরি আর সোফিয়া ধীরে ধীরে রুম থেকে বের হয়ে যায় আর ডেভিড চুপচাপ শুয়ে থাকে। তার মনটা ভারাক্রান্ত হয়ে আসে। তার কথাগুলো হৃদয়ের গভীরভাবে বাজতে থাকে। পরদিন সকালে ডেভিড আবারও অ্যাকোরিয়ামে যায়। তার হাতে মাছের একটা বক্স। প্রতিদিনের মতো সে উইলের জন্য খাবার নিয়ে গেছে, তবে আজ তার চোখে মুখে আগের মতো আনন্দ নেই। মনটা কেমন যেন ভার হয়ে আছে। চুপচাপ দাঁড়িয়ে থেকে সে উইলিকে মাছ খেতে দেয়। উইলিও চুপচাপ খেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে ডেভিডের মন ভালো নেই। তখন হঠাৎ করেই উইলি পানিতে লাফ দিয়ে ডেভিডের গায়ে পানি ছিটিয়ে দেয়, যেন সে বলতে চায়, মন খারাপ করো না, আমি তো আছি তোমার সাথে। তবে তাতেও ডেভিডের মুখে হাসি ফোটে না। সে একটু চুপ করে থাকে, চোখটা নামিয়ে রাখে। তার ভেতরে অনেক কথা জমে আছে, কিন্তু কাউকে বলে না। ঠিক তখনই সেখানে আসে ডেভিডের পুরনো বন্ধু ফ্রেডরিক। অনেক দিন পর তাকে দেখে ডেভিড একটু খুশি হয়। ফ্রেডরিক বলে, এখন সে একটা গ্যাং চালায়। তার আন্ডারে প্রায় 70 জন ছেলে কাজ করে। কেউ চুরি করে, কেউ ছোটখাটো অন্য কাজ করে। ফ্রেডরিক ডেভিডের প্রস্তাব দেয়, সে চাইলে আবার দলে ফিরে আসতে পারে। টাকা পয়সা, ক্ষমতা সব এখন তাদের হাতে। ফ্রেডরিক জানে ডেভিড এক সময় এই সব কাজে দারুণ পারদর্শী ছিল। ডেভিড কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে, সেই সব জীবন অনেক আগেই ছেড়ে দিয়েছে।
এখন সে বদলে গিয়েছে, ভালো কিছু করতে চায়। এখন আর সেই পুরনো ভুল পথের দিকে সে ফিরতে চায় না। ফ্রেডরিক অবাক হয়ে যায়। সে বলে, আগে ডেভিড একদম অন্য মানুষ ছিল, এখন এভাবে বদলে যাবে সেটা সে কখনোই ভাবেনি। তারপর সে বলে, যাই হোক, ডেভিড তার পুরনো বন্ধু, যদি কখনো ইচ্ছে করে ফিরে আসতে তবে তার দরজা সবসময় খোলা। দরকার হলে ডেভিড যে কোনো সময় তার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এরপর ফ্রেডরিক চলে যায়। ডেভিড একাই দাঁড়িয়ে থাকে, তার চোখে মুখে তখন একটু দুশ্চিন্তার ছাপ। তবে এবার তার মধ্যে এক ধরনের শক্তি দেখা যায়। সে বুঝতে পেরেছে তার জীবন কোন পথে যাবে সেটা সেই ঠিক করবে। আগের জীবনে ফিরে গেলে আবার অন্ধকারে হারিয়ে যাবে, কিন্তু এখন সামনে এক নতুন আলো দেখা যাচ্ছে। উইলি, হেনরি, সোফিয়া যারা তাকে ভালোবাসে, তাকে বুঝতে চায়, তাদের জন্যই সে বদলে গেছে। তারা কেউ জোর করেনি, কিন্তু তাদের ভালোবাসা ডেভিডের ভেতরে বদলে এনেছে। এরপরেই আসে সেই বহু প্রতীক্ষিত সময়, যেদিন উইলিকে বড় পর্দায় সবার সামনে খেলা দেখাতে হবে। অ্যাকোয়ারিয়ামের চারপাশে সাজানো হয়েছে রঙিন বাতি আর ব্যানার। দর্শকদের জন্য বসার ব্যবস্থা, বড় বড় স্পিকার, মাইক্রোফোন, সবকিছু রেডি। চারদিকে এক উৎসব মুখর পরিবেশ। উইলির খেলা দেখতে অনেক মানুষ এসেছে, বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব মানুষ। সবাই ভিড় করে, সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে ট্যাঙ্কের দিকে। অ্যাকোয়ারিয়ামের মালিক নিজেও প্রেজেন্ট, তার চোখে মুখে প্রত্যাশার ছাপ। এই শো সফল হলে ব্যবসার জন্য এটা হবে বিশাল একটা সাফল্য। ডেভিডও প্রস্তুতি নিয়ে নেয়। সে খুব ভালোভাবে জানে উইলি কি করতে পারে। সে আশা করে উইলি তার মতোই সবার মন জয় করে নেবে। কিন্তু ঠিক তখনই একটা সমস্যা দেখা দেয়। যখন অনুষ্ঠান শুরু হয়, ট্যাঙ্কের পাশে এসে দর্শকরা চিৎকার করতে থাকে। তারা উল্লাসে হাসে, হাততালি দেয়, কেউ কেউ আবার ট্যাঙ্কের গ্লাসে জোরে জোরে আঘাত করে। এতে মানুষের ভিড়, চিৎকার আর শব্দে ছোট্ট উইলি অনেক ভয় পেয়ে যায়। তার চোখে মুখে ভয় অস্থির হয়ে চারপাশে ঘুরতে থাকে। সে কখনো এত মানুষের সামনে আসেনি, কখনো এত সাউন্ড শোনেনি। তার শান্ত জগতের বাইরে এটা যেন এক বিশাল ঝড়, ফলে সে আর কিছুই করতে চায় না। ডেভিড বারবার চেষ্টা করে, তাকে ডাকে, ইশারা করে, প্রশিক্ষণের সময় সেখানে অঙ্গভঙ্গি করে দেখে, কিন্তু কিছুতেই কাজ হয় না। উইলি শুধু একটা কোণে চুপচাপ সাঁতার কাটতে থাকে, কারো ডাকে সে সাড়া দেয় না। ডেভিড বুঝে যায় আজ উইলির পক্ষে পারফর্ম করা সম্ভব না। এসব ঘটনার পর ডেভিড খুবই হতাশ হয়ে পড়ে। তার মন খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, এত চেষ্টা করেও কিচ্ছু ঠিকঠাক ভাবে হচ্ছে না। উইলি তার খেলা দেখাতে পারল না, সবাই তাকে দোষ দিচ্ছে, তার মা এখনো ফেরেনি, আর সে যেন কিছুতেই নিজের জায়গা খুঁজে পাচ্ছে না। মনে হতে থাকে সে বুঝি কারো না, না উইলির, না হেনরি, সোফিয়ার, না তার মায়ের। সে এক কোণে চুপচাপ বসে থাকে। তখন সেখানে এসে হাজির হয় এতিমখানার সেই পুরনো পরিচালক। তিনি বুঝতে পারেন ডেভিডের মন ভেঙে গেছে, তাই তিনি তার পাশে বসে তাকে সান্ত্বনা দিতে চান। বলেন, জীবনে সবকিছু আমরা যেমন চাই তেমন হয় না, অনেক সময় সিচুয়েশন মেনে নিতে হয়। তিনি আরও বলেন, তোমার বাবা মা মানে হেনরি আর সোফিয়া তোমাকে কতটা ভালোবাসে তুমি যদি একবার মন থেকে ভাবতে পারো তাহলে বুঝতে পারবে। তারা তোমার ভালো চায়, তোমার পাশে থাকতে চায়। হয়তো তারা তোমার জন্মদাতা না, কিন্তু ভালোবাসায় কোনো কমতি রাখেনি। ডেভিড চুপ করে শোনে সব কথা, কোনো উত্তর দেয় না। মনে মনে ভাবতে থাকে, হয়তো সত্যিই সে সবাইকে দূরে ঠেলে দিচ্ছে। হয়তো এমন কেউ তার জীবনে এসেছে যারা তার পাশ থেকে সবসময় তাকে ভালোবাসতে চায়। এরপর সে ধীরে ধীরে বাসায় ফেরে, গিয়ে চুপচাপ নিজের রুমে ঢুকে পড়ে। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। চোখে পানি চলে আসে আর মাথার ভেতর হাজারো চিন্তা। মা কি আসবে? উইলি কি কখনো পারফর্ম করতে পারবে? হেনরি আর সোফিয়া কি সত্যি তার জন্য এত কিছু করছে? এরপর রাতে ডেভিড আবারও চলে যায় তার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে, উইলির কাছে। তার মন এতটাই খারাপ ছিল যে সে আর কিছুতেই ঘরে থাকতে পারে না। সে জানতো উইলি একমাত্র যার পাশে গিয়ে সে একটু শান্তি ফিরে পাবে। ডেভিড যখন অ্যাকোয়ারিয়ামে পৌঁছায় তখন চারপাশটা একদম নীরব, কেবল পানির শব্দ আর উইলির হালকা সাঁতার কাটার আওয়াজ। ডেভিডকে দেখে উইলি খুশি হয়, পানিতে লাফ দিয়ে জল ছিটিয়ে নানা রকম কাণ্ড করে ডেভিডকে খুশি করার চেষ্টা করে। কিন্তু ডেভিড আজ একদম চুপ, তার মুখে হাসি নেই, চোখে না কেমন একটা শূন্যতা। উইলি তার পাখনা দিয়ে ডেভিডকে ইশারা করে, যেন জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? ডেভিড কিচ্ছু বলে না, সে একা একা চুপচাপ বসে থাকে। তারপর হঠাৎ সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে ওঠে, একটা দীর্ঘ কষ্ট ভরা চিৎকার। মনে হচ্ছিল যেন সে আকাশকে ডাকছে, তার মায়ের কাছে কিছু বলতে চাইছে। মনের ভেতরে রাখা এত বছরে না বলা কথাগুলো ছুড়ে দিচ্ছে সে আকাশের দিকে। এই চিৎকারের পর ডেভিড ধীরে ধীরে উঠে যায় অ্যাকোয়ারিয়ামের ছাদে। সেখানে দাঁড়িয়ে সে সমুদ্রের দিকে তাকায়, আর ঠিক তখনই সে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখে। সমুদ্রের মাঝখানে দুটো বিশাল তিমি, উইলির বাবা মা, পানির উপর এসে একইভাবে চিৎকার করছে, একরকম আকুতি জানাচ্ছে কারো কাছে। এই দৃশ্য ডেভিডকে ভীষণ কষ্ট দেয়। তার মনে হয় উইলের মনেও হয়তো একই রকম কষ্ট জমে আছে। সে যেমন তার মায়ের জন্য প্রতিদিন অপেক্ষা করে,
তেমনি উইলিও অপেক্ষা করে তার পরিবারের জন্য। দুজনের ব্যথা যেন একই সূত্রে গাঁথা, একজন ডাঙায় আরেকজন চলে, কিন্তু মনের দুঃখ তো একদম একই রকম। রাতের গভীর নীরবতায় ডেভিড যখন অ্যাকোয়ারিয়ামের ছাদ থেকে নামছিল, তখন হঠাৎ পাশের দিক থেকে সে কিছু সাউন্ড শুনতে পায়। সাবধানে এগিয়ে গিয়ে দেখে কয়েকজন লোক অ্যাকোয়ারিয়ামের ভেতরে ঝুঁকে পড়েছে। তারা ট্যাঙ্কের বড় পাইপ খুলে পানি বের করে দিচ্ছে। ডেভিড দূর থেকে শুনতে পায় তারা আলোচনা করছে। তারা বলছে আর কোনো লাভ হচ্ছে না এই তিমিটাকে রেখে, না তাকে দিয়ে খেলা দেখানো যাচ্ছে, না কেউ কিনতে চাচ্ছে। একজন লোক বলে টিমির নামের আগে থেকেই একটা মোটা অঙ্কের ইন্স্যুরেন্স করা আছে। এখন যদি উইলি মারা যায় তাহলে ব্যাংক থেকে একেবারে বিশাল অঙ্কের টাকা পাবে মালিক। তাই দেরি না করে তারা উইলিকে শেষ করে দেওয়ার ডিসিশন নিয়েছে। এই কথা শুনে ডেভিডের শরীর কাঁপতে থাকে। সে ছুটে যায় ম্যারি আর ভ্লাদিমির কাছে, ওদেরকে সবকিছু খুলে বলে এবং হেল্প চায়। তিনজন মিলে দ্রুত একটা প্ল্যান করে ফেলে। উইলিকে এই জায়গা থেকে মুক্তি দিতে হবে, তাকে ফিরিয়ে দিতে হবে তার সত্যিকারের বাড়িতে, সেই বিশাল সমুদ্রে। ডেভিডের চোখে তখন ভয়ের চেয়ে বড় কিছু, ভালোবাসা আর দায়িত্ব। সে বুঝে গেছে উইলির জীবন এখন তার হাতে। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক উইলিকে নৃশংসতা থেকে রক্ষা করবে আর তাকে ফিরিয়ে দেবে তার আপন পৃথিবীতে, যেখানে সে স্বাধীনভাবে বাঁচতে পারবে। ডেভিড আর সময় নষ্ট করে না। সে তাড়াতাড়ি ম্যারি আর ভ্লাদিমিরকে ডাকে এবং তারা মিলে একটা বড় ট্রাক নিয়ে অ্যাকোয়ারিয়ামের পেছনের গেট দিয়ে বেরিয়ে যায়। গাড়ির পেছনে একটা বিশাল পানির ট্যাঙ্কে রাখা হয় উইলিকে, যাতে করে সে সমুদ্র পর্যন্ত বেঁচে থাকতে পারে। ডেভিড জানে সময় খুবই কম। অন্যদিকে যখন অ্যাকোয়ারিয়ামের মালিক এই ঘটনা জানতে পারে, সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ডেভিডদের গাড়ি শনাক্ত করে আর শুরু হয় এক দুঃসাহসিক অভিযান। চারপাশে পুলিশের সাইরেন, রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু ডেভিড হাল ছাড়ে না। সে গাড়ি চালিয়ে যায় পাহাড়, খাড়া পথ, এমনকি বিপজ্জনক বাঁক পেরিয়ে। ম্যারি আর ভ্লাদিমির তাকে সাহস দেয়। অবশেষে তারা পৌঁছে যায় সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে নীল জলরাশির ঢেউ ডাকছে উইলিকে। ডেভিডও এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত গাড়ি থেকে উইলিকে পানিতে নামিয়ে দেয়। উইলি যেন মুক্তির স্বাদ পায় এবং ধীরে ধীরে পানিতে ভেসে যায়। কিন্তু ঠিক সেই সময় দূর থেকে দেখা যায় বিশাল এক জাহাজ ডেভিডের দিকে এগিয়ে আসছে। এটা সেই জাহাজ যেটা অ্যাকোয়ারিয়ামের মালিক পাঠিয়েছে ডেভিডকে থামানোর জন্য। ডেভিড তখন বুঝতে পারে এটাই শেষ মুহূর্ত। এখনো যদি উইলিকে ফিরিয়ে দেওয়া না যায় তাহলে হয়তো চিরতরের জন্য সব শেষ হয়ে যাবে। ওর চোখে জল, মুখে দৃঢ় সংকল্প। সে উইলির দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে, চোখে চোখ রেখে যেন বলে, তোমাকে যেতেই হবে, তুমি পারবে। উইলি ডেভিডের ভাষা না বুঝলেও ওর মনের ভাষা বুঝে। সে তার ছোট্ট বন্ধু ডেভিডের উপর ভরসা রাখে। সে ভরসার প্রতীক হয়ে সে এক ছুটে এসে বিশাল লাফ দেয়। ডেভিডের মাথার উপর দিয়ে বিশাল দেহটা যেন এক মুক্ত পাখির মতো উড়ে যায়। সবাই চুপ। চারদিকে লোকেরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। উইলি লাফিয়ে আকাশ ছুঁয়ে গভীর সমুদ্রে গিয়ে পড়ে। সমুদ্র যেন তাকে আপন করে নেয়। তার পরিবার, বাবা মা সমুদ্রের ঢেউয়ে অপেক্ষা করছিল। তাদের ডাকে সাড়া দিয়ে উইলি ছুটে যায় গভীর দিকে। ডেভিড দাঁড়িয়ে থাকে চুপচাপ। ওর মুখে হাসি, চোখে জল। ভালোবাসা, আনন্দ, দুঃখ আর ত্যাগ সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিয়েছে। তার চোখের সামনে এক প্রাণী ফিরে গেল তার আপন জগতে, তার নিজের পরিবারের কাছে। ডেভিড জানে সে আজ সত্যিকারের কিছু একটা করেছে। একজন বন্ধুকে তার প্রাপ্য স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। পেছনে তখন পুলিশ, মালিক সবাই চুপ, সবাই স্তব্ধ। কেউ আর কিছু বলতে পারে না, কারণ সবাই তো জানি যে কাজ ডেভিড করলো সেটা সাহসের, ভালোবাসার এবং বন্ধুত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি ডেভিড সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। সে একটানা উইলির দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না উইলি ঢেউয়ের আড়ালে হারিয়ে যায়। ডেভিডের পাশে ম্যারি, ভ্লাদিমির আর সোফিয়া এসে দাঁড়ায়। তারা কিছুই বলে না, শুধু ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এ এক নীরব সম্মান ডেভিডের সাহস আর ভালোবাসার প্রতি। এভাবেই শেষ হয় সিনেমাটি। এটি শুধু একটি তিমির মুক্তির গল্প নয়, বরং একটি শিশুর মানসিক যাত্রার গল্প। এক অনাথ ছেলে কিভাবে নিজের মধ্যকার ভালোবাসা, সাহস আর ত্যাগবোধ দিয়ে অন্যের জীবনে আলো আনে, এটাই সিনেমার সবচেয়ে বড় শক্তিশালী দিক।